শাশুড়ি মা আমার মাকে বললেন, বিয়ের দিনই তো ঘর সাজানোর জিনিস দেওয়ার কথা ছিল, বিয়েতে তো দেননি, সম্ভবত মনে নেই আপনাদের। তাই আজ গাড়ি নিয়ে এলাম আপনাদের উপকার করতে, যাতে গাড়ি ভাড়াটা বেঁচে যায়। মা বিব্রত হলেন, সঙ্গে লজ্জাও পেলেন। আসলে মা বাবা ভেবেছিল কদিন পর দিয়ে দেবে ফার্নিচার, যেহেতু বিয়েতে কথা হয়েছে এ বিষয়ে। বিয়েতে অনেকগুলো টাকাই খরচ হয়েছে, এজন্য 6-7 দিন পর ফার্নিচার দেওয়ার কথা ভেবেছিল। শাশুড়ি মা আবারও বললেন, কি হলো, ঘরে রাখবেন না? আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম প্রিয়তাপূর্ণতা গল্পের 4 নং পর্ব। লেখিকা নাদিয়া আফরিন। শুরু করছি। আজ আমার পুরো বাড়িতে এক ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে। বিয়েটা পারিবারিকভাবে হয়েছে, তাই এবার বিয়ের পর মা বাবার নিকট কিছু আত্মীয়দের দাওয়াত করেছে। আমি ঘরে বসে, প্রলয় ওয়াশরুমে ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে প্রলয়ের দেওয়া গহনাগুলো খুলছিলাম। এখন একটু সিম্পল থাকতে চাই। সারাদিন ভীষণ ক্লান্তিতে গিয়েছে আমার। রিপাকে দেখলাম একবার দরজার বাহির থেকে ভেতরে উকি দিল আয়না দিয়ে, তা চোখে পড়েছে আমার। ডাক দিয়ে বললাম, ঘরে এসো রিপা, কিছু প্রয়োজন তোমার? ও গুটিসুটি পায়ে ভেতরে এসে চারপাশ আবারও দেখলো একবার, কিছু পল চুপ থাকলো। ওয়াশরুমের ভেতর থেকে শাওয়ারের আওয়াজ আসছে অনবরত। রিপা আমার সামনে একটা ভ্যানিটি ব্যাগ রেখে বলল, এটা আমার ভ্যানিটি, গহনাগুলো খুলে রেখে এটাতে রাখবে। আর যেহেতু তোমার বাড়িতে অনুষ্ঠান, গিফট যা পাবে সবই তো মনে হয় নিয়েই যাবে। ক্যাশ টাকা আর স্বর্ণ পেলে এই ব্যাগেতেই জমাবে। অনুষ্ঠান বাড়ি তোমাদের, কত আত্মীয় স্বজন আসবে, কার মনে কি আছে বলা যায়। এজন্য গুছিয়ে রাখতে হবে সব, না হলে হারিয়ে ফেলতে পারো। এমনিতেই আমাদের বাড়িতে গিয়েছো থেকে শনি নাচছে, শুধু শুধু চুরিচামারি হচ্ছে। আমি ভ্রু কুঁচকে বললাম, এসব কি বলছো রিপা? কি বোঝাতেই বা যাচ্ছ? সব কিছুর জন্য আমি দায়ী? এসব কি আমার দোষ? আমি তো সেটা বলিনি ভাবি, আমি শুধু তোমায় সতর্ক করলাম আর কি। সেটার প্রয়োজন নেই। আমার বাড়ির বিছানাতেও যদি লাখ টাকা রেখে দেই তাহলেও কেউ ছুঁয়ে দেখবে না। আমার সেই বিশ্বাস আছে, আর আমার জিনিস আমি গুছিয়ে রাখতে পারি। তোমার ব্যাগের প্রয়োজন নেই, সো প্লিজ তুমি আমার বাড়ির লোককে অসম্মান করে কোনো কথা বলো না। অসম্মানের কি আছে ভাবি, আমি তো শুধু তোমার সুরক্ষার জন্যই কথাগুলো বললাম। সামান্য হেসে বললাম, আমি ছোট বাচ্চা নই রিপা, পড়াশোনা জানা শিক্ষিত একটি মেয়ে। নিজের সুরক্ষা করার মতো শক্তি সামর্থ্য আমার আছে। রিপা মুখটা থমথমে করে চলে যায়। তখনই ওয়াশরুম থেকে বের হয়ে আসে প্রলয়। মাথা মুছতে মুছতে আসছে সে, খালি গা, শুধু একটা ট্রাউজার পরনে। আমি সঙ্গে সঙ্গে ওপাশ ঘুরলাম, মিনমিনে স্বরে বললাম, আপনি মেবি ভুলে বেরিয়ে গিয়েছেন। প্রলয় নিজের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, ও সরি, আমার মনে ছিল না, নিজের ঘরের ওয়াশরুম মনে করে ফেলেছিলাম। সে আবারও বাথরুমে গিয়ে শার্ট পরে হাতা ফোল্ড করতে করতে বেরিয়ে আসে। আমি তখন গলার হার খোলার চেষ্টা করছি, চুলের সঙ্গে পেঁচিয়ে গেছে সেটি। উনি বললেন, রিপা এসেছিল? হ্যাঁ। কি কারণে? কিছু চাইতে এসেছিল? ওনার সরু চোখ দুটো উত্তরের আশায়। বললাম, না না, ওই এমনি এসেছিল, আমার সব জিনিস যেন গুছিয়ে রাখি সে কথা বলতে এসেছিল। প্রলয় আর কোনো জবাব দিল না। আমিও চুপ রইলাম। ওদিকে গলার হারটা তখনও খুলতে পারিনি, কারো হেল্প নিতে হবে। কিন্তু কাজের বাড়িতে এখন কাকে ডাকি? বাহিরে একবার উকি দিলাম, কেউ নেই আপাতত, সবাই বাইরে রান্নার প্যান্ডেলের কাছে। বিরক্ত হয়ে ড্রয়ার থেকে কেচি বের করে চুল কেটে ফেলতে নেই। প্রলয় বাধা দিয়ে বলে, এত অধৈর্য কেন আপনি? সামান্য হারটা খোলা নিয়ে এতগুলো চুল কেটে ফেলবেন? কাউকে ডাকলেই তো হয়। নতমুখে বললাম, কেউ নেই। আমি কে? মানুষ না? প্রলয় এগিয়ে এলো সাহায্যে, চুলগুলো ধীরে ধীরে ছাড়াতে লাগলো। ওনার স্পর্শ আমার পিঠে লাগছে, সর্বাঙ্গে ঝাঁকুনি দিয়ে উঠছে আমার। উনি চুলগুলো ছাড়িয়ে দিল। আমি তাকে ধন্যবাদ দিয়ে ঘর থেকে প্রয়োজনীয় সব জিনিস নিয়ে চাচাতো বোনের ঘরে গেলাম। এই ঘরেই সাজবো। আমার ঘরে প্রলয় তৈরি হচ্ছে। আমরা স্বামী স্ত্রী হলেও সম্পর্কটা সেভাবে এগোয়নি। সুন্দর করে তৈরি হয়ে নিচে এলাম। আমার এক কাকি ডাকলেন। এগিয়ে গিয়ে সালাম দিয়ে বললাম, শরীফা কাকি ভালো আছেন? উনি মুখটা বাঁকিয়ে উত্তর দিল, আছি ভালোই। তোমার কথা আর জিজ্ঞেস করলাম না। বউ মরা লোককে বিয়ে করে যে কেমন থাকবে তা আমার জানা আছে। এত সুন্দর মেয়েটাকে কি লোকের সঙ্গে বিয়ে দিল? আমার ছেলেটার সঙ্গে দিলে কি এমন ক্ষতি হতো? কি কম ছিল আমার ছেলের মাঝে? সরকারি চাকরি পেয়েছে, 18,000 বেতন, 6 লাখ ঘুষ দিয়ে নিয়ে দিলাম চাকরিটা। টাকা পয়সা কম আছে নাকি আমাদের? হয়তো তোমাদের থেকে একটু কম পজিশনে আছি, কিন্তু আমার ছেলেটা তো ভালো, অবিবাহিত। যাকগে সেসব, মরা ছেলে নিয়ে কেঁদে লাভ নেই। তোমার বরকে দেখিনি।
দেখতে কেমন? তোমার আঙ্কেলের বয়সের? মাথায় চুল টুল আছে? গায়ের রং তো মনে হয় কালো, তাই না? বেটে করে নাকি? আমি কিছু বলার আগেই পাশে এসে দাঁড়ায় প্রলয়। বলে, আপনার কথাগুলো শুনলাম দূর থেকে। আপনার দেখছি ওনার স্বামী নিয়ে বহুত মাথা ব্যথা। শুনলে হয়তো বেজার হবেন। ওনার স্বামীর বয়স 28, গায়ের রং ফর্সা, হাইট 5 ফিট 9 ইঞ্চি, মাথা ভর্তি কালো চুল আছে। আর আপনার ছেলের যে টাকা মাসিক বেতন, সেই টাকায় ওনার পকেট খরচও হয় না। যে 6 লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে দিয়েছেন, অমন 6 লাখ টাকা ওনার স্টাফদের মাসিক বেতন লাগে। মহিলা চোখ দুটো বড় বড় করে শুনছিল শুধু। হুট করে প্রশ্ন করলো, তুমি কে? সে আমার দিকে এক নজরে তাকালো, এরপর সামনে তাকিয়ে বলল, পরিচিত একজন। উনি চলে যায়। কাকি হতভম্বের মতো হা করে তাকিয়ে আছে। কিছু বল সময় নিয়ে স্বাভাবিক হয়ে আমার হাত দুটো ধরে বলল, তাহলে তো তোমার বড় ঘরে বিয়ে হয়েছে। আমার কথায় কিছু মনে করো না, ভুলে যাও, বাদ দাও। এই সুন্দর করে ছেলেটা কে? দেখতে কি হ্যান্ডসাম? মনে হয় না বিয়ে শাদী হয়েছে। পোশাক দেখে মনে হচ্ছে ভালো ঘরের, মোটা টাকা, তাই না? এক কাজ করো মা, ছেলেটা তোমার পরিচিত হলে তোমার বোন মানে আমার মেয়েটার সঙ্গে বিয়ে ধরো। ছেলেটাকে ভীষণ পছন্দ হয়েছে আমার। ওনার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এতক্ষণ যাকে নিন্দা করছিল, এখন তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে যাচ্ছে। কাকিমা আমায় বারবার বলছে একই কথা। আমি শুধু মাথা নেড়ে কোনো মতে সেখান থেকে চলে এলাম। প্রলয়কে দেখলাম আমার ফুফাতো ছোট ভাইয়ের সঙ্গে গল্প করছে। ওর পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, একটু কথা ছিল। প্রলয় সরে এলো। বললাম, পরিচয় কেন দিলেন না কাকিকে? পরিচয় আপনা আপনিই পাবে। আপাতত এক চমক পেয়েছে কাকি, আরেকটা পেলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। উনি হাসলেন, সঙ্গে আমিও। উনি ভীষণ সুন্দর করে হাসেন। হাসি থামিয়ে বললাম, কিন্তু আপনি মিথ্যে কেন বললেন? বিষয়টা শো অফের দিকে চলে গেল। কোনোটাই মিথ্যা বলিনি। আমাদের পারিবারিক ব্যবসা আছে, যেটা নামে শুধু পারিবারিক, ওটা পুরোটাই আমার একার তৈরি। সঙ্গে জব করি আমি, পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসও আছে। আসলে আমি কাজের মধ্যে থাকতে পছন্দ করি, সবসময় ব্যস্ত থাকতে চাই। কাজের মাঝে থাকলে কিছু অপ্রিয় স্মৃতিচারণের হাত থেকে বেঁচে যাই। কোন স্মৃতি? উনি এবার মুখটা থমথমে করে নিল, কোনো জবাব না দিয়ে চলে গেল। এমন কেন ইনি? অনুষ্ঠান শুরু হলো। আমি আর প্রলয় পাশাপাশি দাঁড়ালাম। মা আমাদের পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে। বিশ্বাস করুন, তখন কাকের চেহারা দেখার ছিল। আমি খেয়াল করেছি প্রলয়কে। উনি খুব বদমেজাজিও নয়। আমার পরিবারের সঙ্গে ভীষণ ভালো আচরণ করেছে। কেউ কিছু জিজ্ঞেস করলে বা প্রশ্ন করলে হাসি মুখে জবাব দিয়েছে। একসঙ্গে এক টেবিলে খেয়েছে। আত্মীয়রা সকলে জামাই নিয়ে বেশ খুশি। আমার পরিবারের সকলের প্রলয়কে ভীষণ পছন্দ করেছে। উনি সবার সঙ্গে এত ভালো, আমার সঙ্গে কেন নয়? সবসময় রাগে কেন দেখায় আমার সঙ্গে? প্লিজ। নিজের মনেই এসব ভাবছিলাম। হুট করে মা এলো আমার কাছে, আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো, তোর ননদের কি হয়েছে রে? অনুষ্ঠানে একবারও এলো না। আমি ডাকতে গিয়েছিলাম, আসছি বলেও এলো না। কিছু হয়েছে? কিছু বলেছিস ওকে? বললাম, না তেমন কিছু না, আমি দেখছি। মা সামান্য হেসে আমার কাঁধে হাত রেখে বললেন, আমি জানি তুই অত্যন্ত নরম মনের। হয়তো এই বিয়েটা নিয়ে মনে মনে রাগ অভিমান আছে তোর। তবুও বলছি, একটু মানিয়ে নে মা। তোর বোন নেই, সারা জীবন আক্ষেপ করেছিস। ননদকে বোনের নজরে দেখবি। প্রলয়ের বোন তোরও বোন। ও কোনো ভুল করলে বা বললে বোঝাবি, ক্ষমা করে দিবি। রাগ জেদ চেপে রেখে সংসারে অশান্তি করবি না। ওই বাড়ি এখন তোর আসল ঠিকানা। লাল কাপড়ে গিয়েছিস, সাদা থানে বের হবি। আর 5 জনের মতো আমি নই যে মায়ের কানে মন্ত্র দিয়ে সংসারে অশান্তি বাঁধাবো। আমি চাই আমার মেয়ে শান্তিতে থাকুক। এতে আমার যা দিতে হয় দেব, যা করতে হয় করব। তুই মা ভালো থাক। প্রলয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা কর, ছেলেটা ভালো। আমি শুধু মাথা ঝাঁকিয়ে রিপার ঘরের দিকে যেতে নিলাম। প্রলয় কেমন ভাই? সারাদিন গেল বোনের খোঁজ খবর নিল না। যাকগে, সেসব তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার দায়িত্ব পালন করে যাব। ওর ঘরে গিয়ে নক করলাম। মেয়েটা শুকনো মুখে দরজা খুললো। ভেতরে এসে বললাম, খেয়েছো? ও বলে জবাব দিয়ে থেমে গেল। বিছানায় বসলাম আমি, হাতে একটি ব্যাগ। রিপার দিকে তাকালাম একবার। মেয়েটার থমথমে মুখ, রাগ করে আছে হয়তো। আমার তখনের বলা কথা ওর মাইন্ডে লেগেছে, কিন্তু আমিও ঠিক কথাই বলেছি। ব্যাগ থেকে 2টো শাড়ি বের করে রিপার সামনে রেখে বললাম, এগুলো তোমার গিফট, আমি উপহার দিলাম তোমায়। মেয়েটা ড্যাব ড্যাবে চোখে তাকিয়ে থাকলো। দুটোই হাতে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, ভালোই আছে, কিন্তু আমার পছন্দ তোমার লাগেজের ওই মেরুন আর পিঙ্ক রঙের শাড়িটা। এক মুহূর্তের জন্য আমি যেন হাঁ হয়ে গেলাম। ওই শাড়ি দুটো ভীষণ এক্সপেন্সিভ
এবং আমার খুব পছন্দেরও। রিপার ওই শাড়ি দুটোই পছন্দ হলো। মুখ ফুটে চেয়েছে, না করি কিভাবে? ছোট থেকে এই এক স্বভাব আমার, কেউ কিছু চাইলে মুখের ওপর না করতে পারি না। দিয়ে দিলাম। ঘর থেকে শাড়ি আনতে গেলে প্রলয় দেখেনি। রিপার ঘরে শাড়ি নিয়ে ঢোকার সময় দেখেছে সে। শাড়ি দিয়ে আমি বের হওয়ার পর যখন ঘরে এলাম, তিনি আমায় এক প্রকার চেপে ধরলেন, বললেন, শাড়ি কেন দিলেন ওকে? এমনি গিফট হিসেবে দিলাম। উনি কর্কশ কণ্ঠে বললেন, শুনুন, মানুষকে বেশি লাই দিতে নেই। বেশি মাথায় তুলতে গেলে নিজেরই ক্ষতি, দেখবেন মাথায় উঠে কাঁঠাল ভেঙে খাবে। নিচে নেমে চুল ধরে ঘোরাবে। বললাম, এসব কেমন কথা? মেয়েটা ছোট মানুষ, বড় ভাবির থেকে একটা জিনিস চেয়েছে, আর আমি সেটা দিয়েছি। তাতে এমন করছেন আপনি? ওটা না আপনার বোন? কোথায় আপনি আর আমাকে বোঝাবেন? উনি কিছু পল আমার দিকে তাকিয়ে থেকে বলল, যা পারেন করেন, লোকের ভালো করতে নেই। আকার ইঙ্গিতে অনেক কিছু বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। এবার থেকে আমি আর কিছু বলবো না, আপনি যা পারেন করতে থাকুন। শেষে সে আমার কথাই মানতে হবে। উনি চলে যায়। আমি আগামাথা কিছুই বুঝিনি। উনি কি ওনার পরিবারকে খারাপ মিন করতে চাচ্ছে? ছেলে হয়ে কি করে উনি ওনার পরিবারকে খারাপ বানাতে চায়? এ কেমন মানুষ? আসলে সমস্যা কি ওনার? চারপাশে দেখি ছেলেরাই আরও বোঝায় তাদের স্ত্রীদের, যেন পরিবারের সঙ্গে মিলেমিশে থাকে, আর উনি কিনা আমায়। আর কিছু ভাবার সময় পেলাম না। মা ডাকছেন কোনো কারণে। গেলাম আমি। রাত হলে ঘুমিয়ে গেলাম। প্রলয় আর একটাও কথা বলেনি আমার সঙ্গে, আমিও যেতে বলিনি। সকাল হতেই দেখলাম বাড়ির উঠোনে দুটো ট্রাক এসে দাঁড়ালো। প্রলয় তখন সবে উঠেছে, উঠে বাইরে এসেছে। ট্রাক থেকে মা নেমে এলেন। প্রলয় ভ্রু কুঁচকায়, মায়ের কাছে এগিয়ে যায়। উনি এত সকালে এখানে? আমাদের নিতে এলো নাকি? কিন্তু এত সকাল কেন? প্রলয় তার মায়ের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এত সকালে তুমি কেন এখানে? মা হেসে হেসে উচ্চস্বরে বললেন, ও মা, বেয়ান বাড়ি আসবো না ঘুরতে? আসলে এমনি। আসতে আবার কারণ লাগবে নাকি? কি বলেন বেয়ান? আমার মা মেকি হেসে মাথা নাড়লেন। শাশুড়ি মা এসে আমার মাকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে বললেন, ওই গাড়ি নিয়ে চলে এলাম। বিয়ের দিনই তো সব মালসামারি মানে ঘর সাজানোর জিনিস দেওয়ার কথা ছিল। বিয়েতে তো দেননি, সম্ভবত মনে নেই আপনাদের। তাই আজ গাড়ি নিয়ে এলাম আপনাদের উপকার করতে, যাতে গাড়ি ভাড়াটা বেঁচে যায়। মা বিব্রত হলেন, সঙ্গে লজ্জাও পেলেন। আসলে মা বাবা ভেবেছিল কদিন পর দিয়ে দেবে ফার্নিচার, যেহেতু বিয়ের কথা হয়েছে এ বিষয়ে। বিয়েতে অনেকগুলো টাকাই খরচ হয়েছে, এজন্য 6-7 দিন পর ফার্নিচার দেওয়ার কথা ভেবেছিল। শাশুড়ি মা আবারও বললেন, কি হলো বেয়ান, ঘরে ডাকবেন না? মা আমতা আমতা করে ভেতরে আসতে বলে তাকে দরজা থেকে সরে দাঁড়ায়। উনি রিপাকে ডাকতে ডাকতে ভেতরে যায়। মা অসহায় দৃষ্টিতে তাকায় আমার দিকে। আমি প্রলয়ের দিকে তাকাই। প্রলয় রক্তবর্ণ চোখ নিয়ে তার মাকে দেখছে, এই যেন চোখ থেকে টপ করে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়বে। সবাই ভেতরে এলাম। শাশুড়ি মা রিপার কাছে গেলেন, গিয়ে গল্প করতে লাগলেন। প্রলয় ভেতরে ঢুকে সবে মা বলে কিছু বলতে যাবে, তার আগে শাশুড়ি মা চিৎকার করে আমার মাকে ডাকতে লাগলেন। প্রলয় তাকে থামিয়ে দিয়ে নিচু বললেন, কাজটা ঠিক হচ্ছে না মা। তুমি এমন ছোট লোক কেন? তুমি যদি এক্ষুনি এখান থেকে চলে না যাও, আমি ঝামেলা করব বাড়ি গিয়ে। তুমি কিন্তু আমায় চেনো না মা। আমি শুধু তাকিয়ে আছি ডাইনিং রুম থেকে। ওরা কথা বলছে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি না। আমার মা ঘরে ঢুকলেন। মাকে দেখে শাশুড়ি মা বললেন, আমার ছেলেটা বড্ড লাজুক জানেন বেয়ান, মুখ ফুটে কিচ্ছু বলতে পারে না, শুধু লজ্জা পায়। প্রলয় বলে, মা, আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি প্লিজ আমার মায়ের কথায় কিছু মনে করবেন না, যৌতুক মহাপাপ। ও মা, সে কি? এসব বললে কি হয় নাকি? দেখলেন বেয়ান আমার ছেলে কত লাজুক। বলি, প্রলয়, এসব কি তোকে যৌতুক হিসেবে দেবে নাকি? দেবে উপহার হিসেবে। শ্বশুর শাশুড়ি উপহার দিলে না নিলে তাদের অসম্মান করা হয় বাবা। প্রলয় আর কিছু বলল না, মায়ের দিকে তাকিয়ে সে শুধু। আমার মা বলল, জি আপনাদের চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। প্রিয়তার বাবা নেই বাড়িতে, গুরুত্বপূর্ণ একটা কাজে কাল রাতে অন্য জেলায় গেছে। আমি একা আছি আপাতত। মা একা আছে যেন শাশুড়ি মা কোনো প্রতিক্রিয়া দেখায় না। উল্টে আমার মা চলে আসতে নিলে বলে, খাটটা বক্স খাট দেবেন না, মানে ছেলের বক্স খাট পছন্দ। উনার বলা এই কথাটি আমার কানে গেল। প্রলয় মাথা নুইয়ে দাঁড়িয়ে, তার মানে ওনারও সায় আছে এসবে। এখন তো দেখছি ইনি নিজেই লোভী। শুনেছি তো আমার বাবা বাড়ি নেই, তবুও কিভাবে চাপ দিচ্ছে। এমন তো না যে দেবে না বা পালিয়ে যাবে। কটা দিন পরে জিনিসগুলো নিলে কি এমন হতো? এদের এত প্রভাব প্রতিপত্তি, মন এত ছোট, কথাই বলে না। কিছু লোক আছে, এদের ঘরে বিরিয়ানি থাকলেও অন্যের ঘরের এঁটো ভাত সুযোগে ছাড় দেয় না। মানে অন্যেরটার প্রতি লোভ বেশি।
আমি মাকে গিয়ে বললাম, অনেক হয়েছে মা, আর নয়, তুমি সোজাসুজি বলে দাও কিছু দিতে পারবো না। আমরা এগুলো না নিলে ওরা মেঝেতে শোবে না। এতদিনও তাই করেছে নাকি? ওরা কি মেঝেতে শুয়েছে? আমার ও বাড়িতে তো ঘর ভর্তি ফার্নিচার, এগুলো নিয়ে কোথায় রাখবে? আমি সরাসরি কথা বলছি ওদের সঙ্গে। আর নয়, আর সম্ভব নয়। ধৈর্য তো ধৈর্য নিয়ে গল্পটা দেখুন, আপনারা মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। সামনে আরও চমক আছে, শুধু দেখতে থাকুন। আর পড়া শেষে অবশ্যই রিয়াক্ট দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।